নমস্কার বন্ধুরা, ভাইজ্যাক ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে ভাইজ্যাক পৌঁছেছিলাম, কোন হোটেলে ছিলাম এবং প্রথম দিনের ট্যুরে কোন কোন সাইট সিন আমরা রেখেছিলাম। আপনারা যদি প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আই বাটনেও আমি দিয়ে দিলাম। এই ভিডিওতে আমি শেয়ার করব ভাইজ্যাকের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভ্রমণ তথ্য, তাই স্কিপ না করে দেখতে থাকুন। আজ ভাইজ্যাকের দ্বিতীয় দিন। ভোরবেলায় মনমুগ্ধ করা এই সৈকতের সূর্যোদয় দেখার ইচ্ছে কিন্তু আমার বরাবরের, তাই ভোরে ঘুম ভাঙতেই আমি চলে গিয়েছিলাম আরকে বিচের। শীতল হাওয়ায় সমুদ্রের জলে পা ভিজিয়ে সূর্যোদয়টাকে খুব সুন্দর উপভোগ করেছিলাম। সানরাইজ দেখে আমরা সবাই চলে এসেছিলাম আমাদের হোটেলের সামনে একটি চায়ের দোকানে। এখানে সকালবেলা চা খেতে প্রচন্ড ভিড় রাস্তার এখানে, মানে বোঝাই যাচ্ছে হয়তো এখানকার চা খুব ভালো। এখনো টেস্ট করিনি, তো চা খাবো এখানে, দেখা যাক কেমন হয় চাটা। সবাই বলো গুড মর্নিং ভাইজ্যাক। গুড মর্নিং। তুমি প্লাস্টিকে কি নিয়ে এসছো? ঝিনুক তুলবে? ফাইনালি আমাদের আজকে সেকেন্ড ডেতে আমরা রুমটা শিফট করে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের চঞ্চলবাবু, হ্যাঁ, ওর সঙ্গে ঝগড়া হয়ে গেছে, শর্ট টার্ম ঝগড়া। হ্যাঁ, এবার চলো বাইরে চলো, ব্রেকফাস্ট যখন বন্ধ হয়ে গেছে আর কিছু করার নেই। ব্রেকফাস্ট না পাওয়ায় আমরা চলে গেলাম রাস্তার ধারের একটি দোকানে। দোকানটিতে কিন্তু বেশ ভিড় ছিল, তাই দেখেই বুঝতে পারলাম খাবারের মান অবশ্যই ভালো হবে। অলরেডি দিয়ে দিয়েছে আমাদেরকে। সত্যি বড়াগুলো টেস্টি ছিল। তো আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেলাম দ্বিতীয় দিনের সাইট সিনে। রুম শিফটের একটি ব্যাপার থাকায় আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল। তো যাই হোক, দ্বিতীয় দিনে আমাদের প্রথম স্পট ছিল ট্রিনিটি পার্ক। পার্কের একটি ভিউ পয়েন্ট থেকে এই মনোমুগ্ধকর দৃশ্যটি আপনি দেখতে পাবেন, যেখানে পাহাড় ও সমুদ্র একই ফ্রেমের মধ্যে। আপনারা একটি জাহাজ দেখতে পাচ্ছেন। শুনেছি 2020 সালের অক্টোবরে বাংলাদেশ থেকে আসা এই পণ্যবাহী জাহাজ এমভি মা ডুবে যায়, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের পক্ষে আর জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, তাই বর্তমানে এটি একটি স্থানীয় আকর্ষণে পরিণত হয়েছে। ট্রিনিটি পার্কে কিছুক্ষণ থেকে আমরা এবার চলে এলাম কৈলাসগিরি, আর এখানে এসেই করে বসলাম সেই ভুল। বড়দিনের ছুটি থাকায় প্রচুর ভিড় হয়েছিল। রোপওয়ের এত লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদের সময়টা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছিল। এখানে কৈলাসগিরি 10 টাকা করে এন্ট্রি ফি, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এই লম্বা লাইন পার করে আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে এখানে এসে পৌঁছেছি। এখানে মাত্র 10 টাকা দিয়ে একেই আমাদের বেরোতে দেরি হয়েছিল, তার উপর কৈলাসগিরিতে এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেই দিনের অর্ধেকটা সময় এখানেই চলে গেল। তাই আমি সাজেস্ট করব ভিড় থাকলে আগে দূরের স্পটগুলো দেখে আসা উচিত, কারণ কিছু কিছু স্পট কিন্তু বিকেলের পর বন্ধ হয়ে যায়। ফাইনালি আমরা টিকিট কেটে আমরা এখন রোপওয়ের দিকে এগোচ্ছি। একটা যুদ্ধ পার করলাম, তোমরা টিকিট প্রাইসটা দেখে নাও। একটা রোমাঞ্চকর অনুভূতি হতে চলেছে, আমরা রোপওয়েতে যাচ্ছি। ফাইনালি টিকিট পেলাম আমরা, মানে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম, তারপর আলটিমেটলি পেলাম। মানে একেবারে যা তা অবস্থা। ভিড়ের সময় একদম অ্যাভয়েড করতে হবে, ক্রিসমাস হোক বা দিওয়ালির টাইম হোক বা পুজোর টাইম হোক, চেষ্টা করবেন এত রাশ পাবেন না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রোপওয়ে সালোমার ভিউটা দেখো উপর থেকে। সেই মুহূর্তটা চলে এসছে। আমরা এখন রোপওয়ে নিয়ে সোজা চলে উঠে যাব কৈলাসগিরিতে। দেখতে পাচ্ছ রোপওয়ে চলে যাচ্ছে একদম উপরে। একটা অদ্ভুত অনুভূতি হতে চলেছে, একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়েও এই দৃশ্য দেখে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। ফাইনালি আমাদের গ্রিন রোপওয়ে চলে এসছে।
আমাদের গ্রিন রোপওয়ে, এখন আমরা উঠতে চলেছি। চলো 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 চলো, রোপওয়েতে উঠে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রোপওয়ে চড়ে কৈলাসগিরিতে চলে এসেছি। এখন আমরা কৈলাসগিরিতে এন্টার করবো। চলো দেখো, আলটিমেট আমাদের সেই শিব পার্বতী কৈলাসগিরি আমরা পৌঁছে গেছি। কৈলাসগিরিতে সেদিন এত ভিড় ছিল যে সেই অ্যাম্বিয়েন্সটাই খুঁজে পাচ্ছিলাম না। দেখুন মানুষ কিভাবে উপচে পড়ে ফটো তুলছে, ভিড়ে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। এমনিতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই ওখানে বেশিক্ষণ না থেকে আমরা বেরিয়ে গেছিলাম পরবর্তী ডেস্টিনেশনে। বেলা বেশ গড়িয়ে গেছিল, তাই ড্রাইভার আমাদেরকে নিয়ে গেল রোড সাইডের একটি হোটেলে লাঞ্চের জন্য। আমরা চলে এসেছি এখন সন্ধ্যা হোটেল। আমাদের ড্রাইভার নিয়ে এসেছে একদম বিয়েবাড়ি স্টাইলে খাওয়া দাওয়া এখানে, সবাই দেখতে পাচ্ছ। এখানে প্রচণ্ড গরম বাইরে। হোটেলটির নাম ছিল সন্ধ্যা হোটেল, আর খাবারের কোয়ালিটি ছিল মিডিয়াম। আশেপাশের সকল বাঙালি টুরিস্টকে দেখে বুঝতে পারলাম যে বাঙালিদের জন্যই এই হোটেলটা এখানে চলছে। যাই হোক, লাঞ্চের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল তামিলনাড়ু ফিল্ম সিটি। আমরা চলে এসেছি একটা ফিল্ম সেটে, জানি না কোন সিনেমার। একজন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক দাগ্গুবাতি রামানাইডু নাম অনুসারে এই স্টুডিওটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়। সিনেমার বিভিন্ন সেটগুলি খুবই আকর্ষণীয়। স্টুডিওর এন্ট্রি ফ্রি, অ্যাডাল্ট 70 রুপিস, চাইল্ড 30 রুপিস, সঙ্গে ক্যামেরা থাকলে 60 রুপিস। সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি স্টুডিওটি খোলা থাকে। মোটামুটি আমাদের কমপ্লিট করলাম 1 ঘন্টার মধ্যে। এই ছিল আমাদের রামানাইডু ফিল্ম সিটি ঘোরার। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কোভা বুন তো না, বান পাউরুটি, যেটা এর মধ্যে ক্ষীর দেওয়া থাকে। এই দাদা সবাই নে দেখ। তো এখানে আসলে তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এটা কিন্তু খুবই টেস্টি একটা লাগলো আমার কাছে। তোমরা অবশ্যই ট্রাই করো এই দাদার কাছ থেকে। একদম স্টুডিওর ঠিক পাশেই এই দাদা এখানে দোকান, ট্রাই করো অবশ্যই। ফিল্ম সিটি থেকে পাহাড় বেয়ে নিচে নামার সময় এমনই নৈসর্গিক দৃশ্য উপভোগ করলাম আমরা। এখানে আকাশ এবং সমুদ্র একই দিগন্ত রেখায় মিশেছে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা নেমে এলাম থোটলাকোন্ডা বিচের কাছে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি থোটলাকোন্ডা বিচ। এই বিচের একটা বিশেষ মাহাত্ম্য আছে। এখানে একটা ন্যাচারাল আর্ক তৈরি হয়েছে। পাথরের মধ্যে জলের ঘষা খেতে 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 একদম সুন্দর একটা আর্ক তৈরি হয়েছে। সেই আর্কটাই আমরা এখন দেখব। এইটাই এই বিচের মাহাত্ম্য। আর তাছাড়াও এই বিচটার জল কিন্তু অনেক পরিষ্কার। এদিকে আসো, তোমরা দেখো সেই বহু প্রতীক্ষিত সেই আর্ক, ন্যাচারাল আর্ক তোমরা দেখতে পাচ্ছ। থোটলাকোন্ডা বিচের সেই আর্ক, কি অদ্ভুত এক বিকেল 5টা বেজে যাওয়ায় আমরা লুম্বিনী পার্ক ও মনেস্ট্রি কভার করতে পারিনি। কৈলাসগিরিতেই সময়টা চলে গিয়েছিল বলে, তাই আগে দূরের স্পটগুলো কভার করে তারপরেই কৈলাসগিরি ও ট্রিনিটি পার্কে যাওয়া উচিত বলে মনে হয় আমার। যাই হোক, আমরা চলে গেলাম ঋষিকুণ্ডা বিচে। ঋষিকুণ্ডা বিচ হলো ভাইজাগের একটি জনপ্রিয় বিচ, কারণ এই বিচেই ট্যুরিস্টদের কিন্তু স্নান করতে দেওয়ার অনুমতি রয়েছে। উল্টো দিকে পাহাড় আর সামনে সমুদ্র ও জনসমুদ্র। দেখুন একবার। আপনারা স্নান করতে চাইলে এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, তাই সবে মিলে এই বিচ কিন্তু বেশ জমজমাট। আমরা চলে এসেছি সাবমেরিন মিউজিয়ামে। সন্ধ্যাবেলা মারাত্মক ভিড়, লম্বা লাইনটা দেখো তোমরা। এই লম্বা লাইনে মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে আমরা এত দূর অব্দি এলাম। সব জায়গাতেই লাইন। দেখা যাক মিউজিয়ামের ভিতরে কি আছে। সবাই লাইনে দাঁড়িয়েছে, সবাই এনার্জিও শেষ। আমাদের গডল
সারাদিন এত ভিড়ের মধ্যে ঘুরে এখানে এসে এত ভিড় দেখে আর ভালো লাগছিল না, তাই একটু অফ সিজনে এলে এই জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর কভার করা যায়। তো যাই হোক, বড়দের 70 টাকা আর বাচ্চাদের 40 টাকার টিকিট কেটে আমরা ঢুকলাম সাবমেরিন মিউজিয়ামে। সাবমেরিনের ভেতরটা যে কতটা জটিল হয় তা আমরা আন্দাজ করতে পারলাম ভেতরে এসেই। এটি ছিল দ্বিতীয় দিনের লাস্ট কভার। এরপর মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্য আমি আগের পর্বতেও দেখিয়েছিলাম। এই মায়াবী জাহাজগুলোকে দেখতে দেখতে চোখে একরাশ ক্লান্তি নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানা নেই। আজ আমাদের ভাইজ্যাক ভ্রমণের তৃতীয় দিন আর আমাদের ডেস্টিনেশন আরাকু ভ্যালি। 58501 বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেসের বিস্তৃতম কোচে আমাদের জার্নিটা কিন্তু ছিল অসাধারণ। আমাদের আজকে বিস্তৃতমের জার্নি সকাল 6:45 ট্রেনটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে সকাল 10:55 আরাকু ভ্যালিতে পৌঁছাবে। এই ট্রেনের ভিস্তাদম কোচে টিকিট পাওয়া কিন্তু খুবই দুষ্কর, তাই বুকিং ওপেন হলেই সঙ্গে সঙ্গে কিন্তু টিকিট কেটে নিতে হবে। ট্রেনটি রাইট টাইমেই ছেড়েছিল আর ট্রেনটি ছাড়তেই বাচ্চাগুলো শুরু করে দিয়েছিল নিজেদের মতো করে আনন্দ করা। দেখতে দেখতে সমতল ছাড়িয়ে আমাদের ট্রেনটি পাহাড়ি রাস্তায় চলে এলো আর তারপরেই ট্রেনটি ঢুকলো একটি টানেলের মধ্যে। এইভাবে আলো আধারের সঙ্গে খেলতে খেলতে আমাদের ট্রেনটি পৌঁছে গেল বোড়া গুহালু। তো ফাইনালি আমরা চলে এসেছি বোড়া গুহালু। এখানে আমাদের ফার্স্ট স্টপেজ। এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করবো, রিজার্ভ করে বাদ বাকি সাইট সিনগুলো করবো। সকাল 10:30 নাগাদ আমরা নেমে গিয়েছিলাম বোড়া গুহালু স্টেশনে। স্টেশন থেকে বেরোলেই প্রচুর গাড়ি দেখা যাবে। আপনাদের কিন্তু দরদাম করে গাড়িটা নিতে হবে, কারণ ওরা খুব উল্টোপাল্টা দাম চাইবে। এখানকার ব্যাম্বু চিকেন কিন্তু খুবই বিখ্যাত, তাই বোড়া কেবেলে ব্যাম্বু চিকেন খেতে ভুলবেন না। তো মোটামুটি আমরা ব্যাম্বু চিকেন অর্ডার করে দিলাম। অর্ডার করে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। তাই এখন আমরা বোড়া কেবের দিকে যাচ্ছি। চলো দেখা যাক সামনে কি আছে। রাস্তার চারিদিকে একদম এক সাইড ধরে ক্রাফট সব দোকানগুলো, কিন্তু প্রচুর দাম চাচ্ছে এরা। নর্মাল জিনিসের প্রায় 1.5 গুণ দাম করে এরা যায়, তাই একটু বার্গেনিং না করে নিলে কিন্তু হবে না। চলো তাহলে। প্রায় 10 মিনিটের মতো পথ পায়ে হেঁটে আমরা শেষমেশ পৌঁছালাম বোড়া কেভের সামনে। টিকিট সিস্টেম করা আছে। অ্যাডাল্ট 80 টাকা আর চাইল্ড হচ্ছে 60 টাকা করে। তো আমরা বোড়া কেবে চলে এসেছি। প্রচন্ড খাড়া সিঁড়ি, খুব সাবধানে নামতে হবে। সিঁড়িগুলো সত্যিই খাড়া ছিল, তাই আমার মনে হয় বয়স্কদের এখানে না আসাটাই ভালো। সিঁড়ি দিয়ে নামতে নামতে অবশেষে আমরা একদম গুহার মুখের সামনে চলে এলাম। আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত এই বোড়া কেভ দেশের বৃহত্তম ও গভীরতম গুহাগুলির মধ্যে কিন্তু একটি। গুহাটি প্রায় 260 ফুট গভীর আর গুহাটিতে বিভিন্ন আকারের স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট রয়েছে। আর এটি হলো গুহার মূল আকর্ষণ। বোড়া কেভ দেখে আমরা চলে গিয়েছিলাম অনন্তগিরি ওয়াটারফলস। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম কফি মিউজিয়ামের উদ্দেশ্যে। সব কফি, সব লোকাল কফি। এই রান্না দেখো না, এখানে দেখো सिस्टर ये क्या है? কফি বিন। ये कितना करके ये? 20 rupees काफी पाउडर। अच्छा, চারিদিকে কফি প্ল্যান্টেশন, এত সুন্দর কফি গাছ।
রাস্তার দুধারে লাইন করে কফির দোকান, আর দোকানগুলোতে লোকাল মশলাও বিক্রি হচ্ছিল। আমরা এখন কফি কিনছি। বাড়ির জন্য বেশ কিছু মশলা কিনে আনা হয়েছিল। कॉफी खिलाएंगे ना? फ्री है तो कॉफी 20 रुपीज की कॉफी। एक कॉफी 20, ये तो फ्री में देना चाहिए आप लोग को। হ্যাঁ ওই তো। करने के लिए टेस्ट करने के लिए थोड़ा চঞ্চল কফি কেমন খেতে? এরপর ট্রাইবাল মিউজিয়াম দেখে আমরা চলে এসেছিলাম আরাকু স্টেশনে। এখন আরাকুর থেকে বাড়ি ফিরছি, ট্রেন চলে এসছে। তো চলো আবার ভাইজাকে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। তো এই ছিল আমাদের ভাইজ্যাক ভ্রমণের ইতিবৃত্তান্ত। সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি আমি এখানে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।